ঢাকা ক্যান্টনমেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশ গেটে যেখানে সিকিউরিটি থাকে আর্মির, সেখানে সশস্ত্র পাহারা বসানো হয়েছে এবং পুরো ক্যান্টনমেন্ট জুড়ে একটা থমথমে অবস্থা। ক্যান্টনমেন্টে বেশ অসন্তোষও রয়েছে এই মুহূর্তে। ক্যান্টনমেন্টের খুব কাছেই কারওয়ান বাজারে যখন প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা চলছিল এবং সেখানে জঙ্গিরা জেনারেল ওয়াকারের নাম তুলে যেভাবে গালাগালি করছিলেন এবং সেখানে আমরা পরবর্তীতে দেখেছি সেনাবাহিনীকে অনেকটা মিউ মিউ ভূমিকায় তারা এই আন্দোলনরত জঙ্গিদের কাছে পারমিশন চাচ্ছে যে 20 মিনিটের জন্য তাদের যেন প্রথম আলো ডেইলি স্টার বিল্ডিং এর ভেতরে যেতে দেওয়া হয়। এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা ক্যান্টনমেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশ গেটে যেখানে সিকিউরিটি থাকে আর্মির, সেখানে সশস্ত্র পাহারা বসানো হয়েছে এবং পুরো ক্যান্টনমেন্ট জুড়ে একটা থমথমে অবস্থা। ক্যান্টনমেন্টে বেশ অসন্তোষও রয়েছে এই মুহূর্তে, কারণ আপনারা জানেন যে কদিন আগে সুদানে এই বিদ্রোহীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন সৈনিক এবং অফিসার তারা মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন। এই 6 জন সৈনিকের জন্য রাষ্ট্র এখন পর্যন্ত কোনো শোক ঘোষণা করেনি, কিন্তু হাদির জন্য শনিবার দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আর্মিদের ভেতরে একটি প্রতিক্রিয়া হয়েছে যে সেনাবাহিনী তারা অন্তত কাগজে কলমে বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিয়ে লড়াই করে এবং তারা জীবন দিয়েছে। বাংলাদেশের নাম করেই তারা জীবন দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায়। সুতরাং তাদের ব্যাপারে ইউনূস সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি, রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি। অথচ হাদি, যিনি রাজনীতিতে অবশ্যই বিতর্কিত, তাকে নিয়ে এই রাষ্ট্রের শোক ঘোষণা, এটা নিয়ে ক্যান্টনমেন্টে কিন্তু অসন্তোষ দেখা দিয়েছে এবং ক্যান্টনমেন্টে আজকে বিভিন্ন অফিসারদের বসবার কথা 3 বাহিনীর। সুতরাং সেটি একটি দেখার বিষয়। আর এদিকে প্রথম আলো অফিসের সামনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং অন্যান্যরা তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে এই তৌহিদি জনতা স্লোগান দেখে তারা তাদের প্রতিবাদ সংক্ষিপ্ত করে মোটামুটি বলা যায় যে এক ধরনের পালিয়েই চলে গেছে। এই আজকের বাংলাদেশ, আজকে সারা দেশ জুড়ে একটা অনিশ্চয়তা, কালকে কি হবে। এদিকে ভারতীয় পণ্য বর্জনের একটা দাগ দেওয়া হয়েছে। এখন ভারতীয় পণ্য বলতে কি বোঝায় আমি ঠিক বুঝি না। এই যে ভারতীয় চাল, ভারতীয় মশলা, এই যে ভারতের অনেক জিনিসপত্র, ইভেন ভারতের বিদ্যুৎ, এগুলো ব্যবহার করে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছে। এদিকে ভারত কিভাবে রিয়াক্ট করবে সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমাদের ভেতরে আছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাই। আজকে সন্ধ্যায় বাংলাদেশ বিমানযোগে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির লাশ এসেছে। আগামীকাল তাকে সমাধিস্থ করা হবে এবং আজকে সিঙ্গাপুরে সকাল 10টায় আঙ্গুলিয়া মসজিদে ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা ছিল। এই অ্যাঙ্গুলিয়া মসজিদে এর আগেও অনেক বাঙালির জানাজা অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে যারা সিঙ্গাপুরে মারা গেছে তাদের জানাজা এই মসজিদে অনুষ্ঠিত হয়। কিন্তু আহ, এই এই মসজিদের জানাজা হবে বলে সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি তারা এসেছিল এবং মুখে মুখে রটে গিয়েছিল এই জানাজার সংবাদের কথা, কিন্তু শেষ মুহূর্তে মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এই যে 10টার সময় জানাজা হবে বলে যে সংবাদটি প্রচারিত হচ্ছে এটি সত্য নয় এবং সিঙ্গাপুরে হাদির কোনো জানাজা অনুষ্ঠিত করার অনুমতি মেলেনি। এই জানাজা করবার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার কথা তারা এই অনুমতিটি দেয়নি। যতদূর জানি যে তারা এই জানাজা থেকে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা কিংবা কোনো রকমের উত্তেজনা তৈরি হয় কিনা এসব এড়াতেই তারা এই অনুমতিটি দেয়নি। এদিকে গতকাল রাত থেকেই সারা দেশে এক ধরনের নৈরাজ্য চলছে, বিশেষ করে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে প্রথম আলো, ডেইলি স্টার এবং পরবর্তীতে আজকে শুনলাম যে আরো একটি পত্রিকা অফিস ভেঙেছে।
উদীচীর অফিসে আগুন দিয়েছে। তো সারা দেশে এই এই লঙ্কাকাণ্ড চলছেই, এবং এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে আল কায়দা যে বিদেশি জঙ্গি নেটওয়ার্ক, তার যে বাংলাদেশি নেটওয়ার্ক আছে, তাদের অনেক ভাগা ভাগা মানে বড় বড় জঙ্গি নেতাদের শাহবাগে দেখা যাচ্ছে। এবং ঢাকার আকাশে বাতাসে নানা রকমের গুজব, অনুমান, স্পেকুলেশন উড়ে বেড়াচ্ছে যে কালকে এই জানাজাকে কেন্দ্র করে আরো বেশি উত্তেজনা সৃষ্টি হয় কিনা, কিংবা একটি বিপ্লবী সরকারের কথাও আকাশে বাতাসে ভাসছে। কিন্তু এই ওসমান হাদির মৃত্যু নিয়ে আমি আগের পর্বেই বলেছি, আমি এখনো সন্দেহের চোখে দেখছি যে হাদিকে আমরা জুলাই মাসে গত বছরে চিনিনি, 5ই অগস্ট চিনিনি। হঠাৎ করে গোপালগঞ্জের গণহত্যার পরে সেই সাওয়া মাওয়া এ ধরনের অশালীন শব্দ বলার পরেই তিনি লাইমলাইটে এলেন, এবং সুপরিকল্পিতভাবে তাকে লাইমলাইটে এনে তাকে হত্যা করা হলো, এবং তার হত্যার পরবর্তীতে আবার সেই জুলাই আগস্টের জঙ্গিদের আনাগোনা বেড়ে গেল, এবং ঢাকা সহ সারা বাংলাদেশে একটা জঙ্গিদের উন্মাদনা চলছে। দেশের এই জটিল মুহূর্তে বিএনপির কোনো রাজনৈতিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না, এবং বিএনপির এক নেতাকে দেখলাম যে এই যে কাল এবং আজকে সারা দেশে যে নৈরাজ্য চলছে, এর পেছনেও নাকি তিনি ফ্যাসিস্টদের হাত খুঁজে পেয়েছেন। তো এই হলো বিএনপির অবস্থা। এবং এই হাদি উন্মাদনায় যখন বাংলাদেশ ব্যস্ত, তখন আমরা প্রায় ভুলেই গিয়েছি যে এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ভর্তি আছে। তিনি ভেন্টিলেটরে ছিলেন, এবং আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার গলায় একটা অস্ত্রোপচার করা হয়েছে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্র্যাকিওস্টমি। যখন একজন রুগীকে দীর্ঘ সময়ের জন্য ভেন্টিলেটরে রাখার সম্ভাবনা তৈরি হয়, তখন নাক মুখ থেকে তার এই টিউবের মাধ্যমে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এবং এর ফলে নানা জটিলতা হতে পারে। সেটি এড়ানোর জন্যই গলায় এই ছিদ্র করে এই একটা টিউব ঢুকিয়ে সেখান থেকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়, যেটাকে বলা হয় ট্র্যাকিওস্টমি। তো আজকে সফলভাবে ট্র্যাকিওস্টমি করা হয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে বেশ দীর্ঘ সময় বেগম খালেদা জিয়াকে এই ট্র্যাকিওস্টমির মাধ্যমে, এই ট্র্যাকিয়ার মধ্যে যে টিউব দিয়ে, এই টিউবের মাধ্যমে তিনি শ্বাস প্রশ্বাস নেবেন। এবং অনেকেই বলছেন যে আগামী নির্বাচন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসকের দল। কারণ যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, তারা খালেদা জিয়াকে সেই নির্বাচনে প্রজেক্ট করতে চায় তাদের নেতা হিসেবে। আর ম্যাডাম যদি ভালো হয়ে যায়, তখন এই ট্র্যাকিওস্টমি থাকলে যেটা সুবিধা হয়, ভেন্টিলেটর থেকে সরাতে সুবিধা হয়, এবং এই ট্র্যাকিওস্টমির যে জায়গাটা অপারেশন করে একটা ছিদ্র করা হয়েছে, সেটি বন্ধ করে দিলে তিনি আবার স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারবেন। এদিকে আহা কি আনন্দ আকাশে বাতাসে, বাংলার আকাশে যারা মুক্তিযুদ্ধ প্রেমী, যারা বঙ্গবন্ধু প্রেমী, যারা দেশপ্রেমিক, প্রত্যেকটা মানুষ অনেক অনেক বেশি খুশি হয়েছে। কেন জানেন? পৃথিবীতে কোনো জাতিকে দেখেছেন কারো মৃত্যু দিবসে হাসির উৎসব পালন করতে? নিশ্চয় দেখেন না। কিন্তু বাংলাদেশে এই ধারাকে শুরু করেছে এনসিপি, শুরু করেছে বিএনপি, শুরু করেছে জামায়াত। আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী সমর্থক মারা গেলে সেখানকার কমেন্ট বক্সে তারা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করত, এমনকি স্ট্যাটাস দিত অনেকেই। ঠিক একই প্রক্রিয়ায় আজকে সারা দিন ব্যাপী বাংলাদেশে আলহামদুলিল্লাহ স্ট্যাটাস এবং কমেন্ট বক্স ভরে গেছে। এনসিপির একজন নেত্রী জান্নাতারা রুমি, ধানমন্ডির কোনো একটা অংশের সমন্বয়ক, হোয়াটএভার, যাই হোক, এগুলা তো আসলে ওইভাবে জানি না। এই মহিলা ডিভোর্সি, তিনবার বিয়ে হয়েছিল, তার জামাইয়ের সাথে সে সংসার করতে পারে নাই। সে একজন নার্স ছিল, সেই চাকরি বাদ দিয়ে এনসিপির চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়েছিল। ধানমন্ডি অঞ্চলে এমন কোথাও নাই, এমন কোনো অফিস আদালত নাই যেখানে এই এনসিপির জান্নাতারা রুমি চাঁদাবাজি করে নাই। সবশেষ সব থেকে জঘন্যতম একটা কাজ করেছিল 15 আগস্ট শোক দিবসে। জাতির পিতার প্রতিকৃতিতে একজন মধ্যবয়সী নারী শ্রদ্ধা জানাতে গিয়েছিল, সেখানে এই মহিলা, এই জান্নাতারা রুমি, সেই মহিলাকে পিটিয়েছিল লাঠি দিয়ে, এবং তাকে শেষমেশ পুলিশের কাছে তুলে দেয়। তার অপরাধ ছিল
জয় বাংলা স্লোগান দেওয়া। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে যদি কোনো নারীকে হেনস্থার শিকার হতে হয়, যদি কোনো নারীকে মারপিট মারধরের শিকার হতে হয়, সেক্ষেত্রে সেটার প্রতিদান এতটা ভয়াবহ হবে আমরা বুঝি নাই। এনসিপির এই নেত্রীর হাজারীবাগের ছাত্রী হোস্টেলে লাশ পাওয়া গিয়েছে, গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শোনা যাচ্ছে, অনেকে বলার চেষ্টা করছে, বিশেষ করে সেই জুলাই জঙ্গি উত্থানের জঙ্গিরা বলতেছে এনসিপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে এটা স্বাভাবিক কোনো মৃত্যু না, এখানে লীগের একটা ব্যাপক সম্পৃক্ততা আছে। মানে লীগ ক্রমাগত তাকে সাইবার বুলিং করতেছিল, সেটা সে ধারণ করতে না পেরে নাকি আত্মহত্যা করেছে। সে তার বিভিন্ন অপকর্মের কারণে চারদিক থেকে বিভিন্ন প্রেসার আসতেছিল, মানসিক ভাবে সে বিপর্যস্ত হয়ে গিয়েছিল এবং এনসিপির মধ্যেকার যেই অন্তকুন্দল দলাদলি কলহ, সেই কলহের জের ধরে তাকে হয়তোবা এনসিপির কেউ হত্যা করেছে, এটা শোনা যাচ্ছে। এখনো নিশ্চিত হতে পারেনি, নিশ্চিত হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। একজন নারী হয়ে আরেকজন নারীকে পাইপ দিয়ে পেটানো শুধুমাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অপরাধে। এবং সেই নেত্রী বলেছিল সে পুরো বাংলাদেশ আওয়ামী লীগকে একাই মোকাবেলা করবে। সে যে মহিলাকে পিটিয়েছিল সেই ভিডিওটাও আপনাদের নিশ্চয়ই আবারও দেখা উচিত। সে জয় বাংলা স্লোগান করেছে, জয় বাংলা, এবং উত্তপ্ত করার চেষ্টা করেছে সাধারণ জনগণকে। আমি চেষ্টা করেছিলাম তাকে আঘাত করার, বা আঘাত করার কোনো সুযোগ পাইনি। আমার মনের রাগ থেকে আমি চেষ্টা করেছিলাম। একটা কথা আমি বারবার বলি, প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ছেড়ে দেয় না, এবং এই কয়েকটা মাসের ব্যবধানে এই নারী নেত্রীর এতটা নির্মম পরিণতি হবে আমি কখনো কল্পনা করি নাই। শুধু আমি না, আপনারা কেউ কল্পনা করতে পারেন নাই যে এইরকম একটা নির্মম পরিণতির শিকার হবে এই নারী, যে কিনা একজন নারীকে সম্মান দিতে পারে না নারী হয়ে, সেই নারীর ভয়াবহ পরিণতি হবে, এটা অবশ্য আমাদের ভাবা উচিত ছিল। জুলাই জঙ্গিদের একের পর এক ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে, জুলাই জঙ্গির একের পর এক সৃষ্টিকর্তার ডাকে উপারে চলে যাচ্ছে। এদের তো প্রকৃতির বিচার করলে হবে না, এদেরকে তো জনতার আদালতে বিচারের সম্মুখীন হতে হবে, এদেরকে তো বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় শাস্তি হতে হবে। এরা যদি নিজেরাই গলায় দড়ি পেঁচিয়ে, এরা যদি নিজেরাই নিজেদের লোকের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়, সেক্ষেত্রে এদের তো পাপ মোচন হবে না। এদের পাপ মোচন করার জন্য যেমনটা হাদি হয়েছে, তার কাছের লোক পাশের মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছে, এনসিপির নেত্রী, সেও প্রথম সারির নেত্রী, তাকেও উপরে পাঠিয়ে দেওয়া হলো। নেক্সট লক্ষ্যবস্তু হাসনাত আব্দুল্লাহ। অনেকে বলার চেষ্টা করছে, শুধুমাত্র আমাদের মুখ থেকে শুনলে বিশ্বাস করবেন না, হাসনাত খোদ নিজেও আজকে বলেছে এবং সেটা পত্রিকাতে নিউজ হয়েছে, আমাকেও হত্যা করা হতে পারে। এই জুলাই জঙ্গিরা বুঝে গিয়েছে তাদের পৃথিবী ছোট হয়ে আসছে, তাদের পৃথিবী খুব সংকীর্ণ হয়ে আসছে, এবং সেই জন্যই তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সেজন্যই তারা চাচ্ছে পরিকল্পিতভাবে ভারত যাতে বাংলাদেশে আক্রমণ করে, এবং তার জন্য ভারতকে যত প্রকার উস্কানি দেওয়া সম্ভব তারা দিচ্ছে তাদের জায়গা থেকে সাধ্য মতো, এবং প্রত্যেকটা বিষয়ের তত্ত্বাবধান করছে জামায়াত এবং সুৎখুরি ইউনূস। গতকাল একটা স্লোগান দিয়েছিল না, বাবরের পথ ধরো, 7 সিস্টার্স দখল করো কিংবা স্বাধীন করো। আজকে লুৎফুজ্জামান বাবর সেই স্লোগানের বিরুদ্ধে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এটার মধ্যে সে মানে সম্পৃক্ত না, কিংবা এই ধরনের কথা বলা উচিত না। অর্থাৎ বাবর ব্যাপারটাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে, অস্বীকার করেছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এবং এই হচ্ছে এনসিপির সেই তথাকথিত জুলাই জঙ্গিদের ভবিষ্যৎ পরিণতি। এদেরকে পৃথিবীর সব থেকে জঘন্যতম শাস্তির সম্মুখীন হতে হবে। আমি আপনাদেরকে বারবার বলতাম না যে এরা যা যা করতেছে, এদের পাপের পাল্লা এতটাই ভারী হয়ে গেছে, এরা কখনোই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারবে না। বাংলাদেশে কোনো মানুষ এদেরকে স্বাভাবিক মৃত্যু হতে দেবে না। এবং আরেকটা ভবিষ্যৎবাণী করি, এদের যদি স্বাভাবিক মৃত্যু হয়, এদেরকে যদি বাংলাদেশে কবর দেওয়া হয়, এদের প্রত্যেকের কবরস্থানে প্রস্তাব করবে বাংলাদেশের সাধারণ মানুষ। আমি আওয়ামী লীগের কথা বলতেছি না, সাধারণ মানুষ করবে। কারণ একটা স্থিতিশীল দেশকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তাদের ডিপ স্টেট পশ্চিমা দালালদের সহায়তায় এই বাচ্চারা দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকির মুখে পড়ে গেছে। আজকে ভারত কি করেছে জানেন? হয়তো অনেকে জেনে গেছেন বিষয়টা। সকল হাই প্রোফাইলের যে ভারতীয় কর্মকর্তা কর্মচারী আছে বাংলাদেশে, 21 ডিসেম্বরের মধ্যে তাদেরকে বাংলাদেশ ছেড়ে দিতে বলা হয়েছে। ভারতের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে, অপারেশন সিন্দুর যখন পাকিস্তানে ভারত পরিচালনা করে, তার ঠিক কয়েক দিন পূর্বে পাকিস্তান থেকে ভারত তাদের সকল নাগরিককে, যারা বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিল, বিশেষ করে দূতাবাসে, প্রত্যেককে কিন্তু ভারতে ফিরিয়ে এনেছিল, এবং পরবর্তীতে কিন্তু অপারেশন সিন্দুর ভারত পরিচালনা করেছে। ঠিক একই দিকে কি ধাবিত হচ্ছে ভারতবর্ষ? হতে পারে, কারণ যেহেতু সার্বভৌমত্বের উপর একটা আঘাত অলরেডি চলে এসেছে, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, এবং যেহেতু এখান থেকে ফুয়েল দিচ্ছে পাকিস্তান, তুর্কি ভারতে হামলার জন্য, এবং তারা পর্যাপ্ত অস্ত্র সহায়তা দেবে, মিসাইল সহায়তা দেবে, সবকিছু করবে। সেক্ষেত্রে ভারত তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য যদি অপারেশন সিন্দুরের মতো বাংলাদেশে একটা আক্রমণ করে বসে, এয়ার স্ট্রাইক করে, সেক্ষেত্রে অস্বাভাবিক কিছু হবে না। কারণ তারা আক্রমণ করার জন্য যা যা উপলক্ষ প্রয়োজন প্রত্যেকটাই এই জুলাই জঙ্গিরা সম্পন্ন করে ফেলেছে। ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করে, আন্তর্জাতিক বিশ্ব
আন্তর্জাতিক কোনো আইন ভারতকে বাধাগ্রস্ত করতে পারবে না, কারণ ভারত সেই সুযোগটা পেয়ে গিয়েছে এবং এটা করে দিয়েছে এই জুলাই জঙ্গিরা। এরা কি বুঝতে পারছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি জিনিস? এরা তো পরিকল্পিতভাবে চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে, ধ্বংস করতে, যাতে করে ক্ষমতা ভাগ-বাটোয়ারা করা যায়, যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছি। জুলাই ঐক্যের ব্যানারে ভারতবর্ষকে হুমকি দেওয়া হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে, আগামী 72 ঘন্টার মধ্যে ভারতবর্ষ যদি বাংলাদেশের নিকট ক্ষমা প্রার্থনা না করে সেক্ষেত্রে ভারতকে ভেঙে ফেলা হবে, সেভেন সিস্টার্সকে ভেঙে ফেলা হবে। কর্নেল হাসিন নামে একটা আছে না, সাবেক সেনা কর্মকর্তা, এই বাচ্চা বলে দিয়েছে ভারতকে ভেঙে ফেলা হবে। চিন্তা করতে পারেন, ছোট্ট একটা দেশ, 1,47,570 বর্গ মাইল, এই দেশ কোথায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে ভারতের সাথে? তা না করে প্রতিনিয়ত ভারত উস্কানি দিচ্ছে, ভারত যাতে করে হামলা করে বসে। দেখেন আপনারা যা ভালো মনে করেন, তবে এই জুলাই জঙ্গিরা বাংলাদেশকে ধ্বংস না করে আসলে তারা ক্ষান্ত হবে না।